হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। WPKP 2025-এর জন্য আমরা প্র্যাকটিস সেট আলোচনা করছি। আজকেও কিছু গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক রয়েছে। আজকে 19 নম্বর প্র্যাকটিস সেট। তো এর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিংক পাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা রয়েছে। যদি রাস্তাটির বাইরে ও ভেতরের পরিধির পার্থক্য 40 মিটার হয়, তাহলে রাস্তাটির চওড়া কত? তো মনে রাখার বিষয় যেটা বন্ধুরা, এখানে চওড়া বের করতে বলেছে, মানে ব্যাসার্ধের পার্থক্য চেয়েছে। যেমন ধরো এটা একটা বড় বৃত্ত আর এটা ছোট বৃত্ত, এর বাইরে রাস্তা আছে। তো এর ছোটটার পরিধি যদি আর হয়, ব্যাসার্ধ, তাহলে বড়টার ব্যাসার্ধ হবে এটা, এটা ধরো বড় আর। রাস্তাটা চওড়া কোনটুকু? এইটুকু। এইটুকুই তো রাস্তা চওড়া, এটাই তো পার্থক্য তোমার ব্যাসার্ধে, তাই না? এইটুকু হচ্ছে ছোটটার ব্যাসার্ধ, আর এই পুরোটা করলে বড়টার ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধের পার্থক্য চেয়েছে। তো মনে রেখো, এক কেন্দ্র বৃত্তের, এটা তো এক কেন্দ্র দুটি বৃত্ত, এর পরিধির পার্থক্য যদি 44 হয়, পরিধির পার্থক্য যদি 44 হয়, তাহলে এই ব্যাসার্ধের পার্থক্য মানে বড় আর মাইনাস ছোট আর, এইটা যদি বের করতে বলে তো কিচ্ছু না বন্ধু, 7/44 দিয়ে গুণ হয়। 7/44 দিয়ে সরাসরি গুণ হয়ে যায়, আমরা অ্যান্সার পেয়ে যাই। 44 কেটে গেলে 7। কেন হয় দেখো, যদি আমি পুরোটার ব্যাসার্ধ থেকে পুরো পরিধি দেখি, পুরোটার পরিধি হবে 2πr, বড়টার ছোটটার পরিধি হবে 2πr। এটা এই দুটির পার্থক্য দিয়েছে কত? 44। খেয়াল করো, দুটি থেকে 2π কমন যায়। 2π যদি কমন নিয়ে নাও তো বড় আর মাইনাস ছোট আর থাকে, এটা হচ্ছে 44। তাহলে আর মাইনাস আর, বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে কি হবে? 44 ইন্টু, দেখো এই যে পাই বাই 2 ইন্টু পাই, 2 ইন্টু পাই, পাই মানে তো 22/7, তার মানে এটা 44/7, তাই না? তো এই 2π যদি এদিকে নিয়ে এসো, তাহলে 7/44 উল্টে যাবে। এইটাই আমি গুণ করছিলাম প্রথমে, দেখো খেয়াল করেছো, এটাই তো গুণ করছিলাম। আর এটা সব সময় হয়, তখন আমাদের 7 অ্যান্সার আসবে। তো মনে রেখো, যদি এক কেন্দ্র বৃত্তের পরিধির পার্থক্য বলা থাকে, তাহলে ব্যাসার্ধের পার্থক্য হবে যে পরিধির পার্থক্য তার সঙ্গে 7/44 গুণ করে দেওয়া। 7/44 গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 36, তার ক্ষেত্রফল কত? দেখো, অর্ধবৃত্তের পরিসীমা যদি বলা থাকে, তাহলে ব্যাসার্ধ বের করার নিয়ম কি জানো? এগুলো যত তুমি মনে রাখতে পারবে তত সুবিধা। পরিসীমার সঙ্গে 7/36 গুণ, পরিসীমার সঙ্গে 7/36 গুণ, মানে ব্যাসার্ধ হবে 7। তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 কিন্তু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার। দুটি 7 7 কেটে দাও, 7 7 কেটে দিলে আমরা পাবো 154। আচ্ছা, এখানে অর্ধ বৃত্ত বলেছে, তার মানে অর্ধেক হয়ে যাবে, হাফ পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, তো 2 এর সঙ্গে 11 কাটলে 11, 11 7 77, এটা আমাদের অ্যান্সার। কেন হয় সেটাকে ভালো করে বোঝো। দেখো, অর্ধবৃত্ত বলেছে, এরকম অর্ধবৃত্ত, তো এর পরিধি কি হবে? এই যে ব্যাকা লাইনটা দেখছো, এটা হচ্ছে অর্ধেক পরিধি। অর্ধেক পরিধি মানে পাই আর, পাই আর, এটা হচ্ছে অর্ধেক পরিধি। কিন্তু এটা তো পুরো পরিসীমা নয়, এই যে ব্যাস আছে এই ব্যাসটাও লাগবে, প্লাস ব্যাস মানে হচ্ছে 2r, এই পুরোটা হবে পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা ভাই পুরোটা, এই ব্যাকাটাও এবং এই ব্যাস, এই দুটো মিলেই পরিসীমা মানে ঘিরে ফেলে, তো এটা ঘিরে ফেলেছে। এইটা বলেছে 36। এবার দেখো, আর কমন যাচ্ছে না, আর কমন, তাহলে এখানে পড়ে থাকছে পাই, প্লাস এখানে পড়ে থাকবে 2 সমান সমান 36। এই পাই প্লাস 2 মানে কত? পাই মানে হচ্ছে 22/7, আর প্লাস 2, এখানে 7 লসগু হবে, এখানে যাবে 22 প্লাস 7-এর জন্য 14, তার মানে 36/7। এইটা মানে হচ্ছে 36/7। তাহলে আর এর ভ্যালু কি হবে? এদিকে রয়েছে 36, এই 36/7 যদি এদিকে আসে তো 7/36 হয়। এইটাই আমি প্রথমে করেছিলাম, মানে এইটা পাই প্লাস 2 পাবেই তুমি। পাই প্লাস 2 মানেই হচ্ছে 36/7, আর সেটা এইদিকে আসলে 7/36 হয়ে যায়। তো এটা সরাসরি যদি মনে রাখতে পারো সুবিধা। এখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে 7। ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ পাই আর স্কোয়ার। ঠিক আছে, হাফ কেন? কারণ অর্ধবৃত্ত, তাই হাফ হবে।
ঠিক আছে, তার মানে হচ্ছে হাফ, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7 স্কোয়ার। তুমি কাটাকাটি করো, 77, এটা হবে অ্যান্সার, যেটা অপশনে নেই, তো অপশন ডি হবে উত্তর। ঠিক আছে, 7 কেটে দিলাম, 1107, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো একটা আয়তক্ষেত্র আছে, এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, একটা ধরো 6, একটা হচ্ছে 5। এবার ব্যাস, আমরা এই যে এটার পরিসীমা কি পাবো, দেখো 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার তার, তাহলে তার পরিধি কত? তারটা মানে তারটাকে যদি সোজা করা হয় তো কতটা লম্বা হবে, মানে পরিধি বের করতে হবে। পরিধি হচ্ছে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর। আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছি 42, মানে ব্যাসার্ধ হবে অর্ধেক 21, এটার সঙ্গে এটা কাটলে 3। ঠিক আছে, তো 22 3 হচ্ছে 66, 132 পাচ্ছি আমরা। তবে তারটি সোজা করলে 132 পাবো, তার মানে সেটা হবে পরিধি, আর এটা হবে কি, সেটাই হবে এর পরিসীমা। এবার পরিসীমার ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটি যদি আমরা যোগ করি তাহলে আমরা অর্ধেক পরিসীমা পাই, মানে এইটুকু আর এইটুকু যদি যোগ করি তো অর্ধেক, বাকি আর একবার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2 যদি গুণ না করো, শুধু একবার একবার করে নাও, তাহলে এটা অর্ধেক হয়, মানে 66 পাবে। 132-এর অর্ধেক 66, মানে 11x মানে হচ্ছে 66, x এর ভ্যালু হবে 6, তার মানে 6x হবে 36, আর 5x হবে 30। এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। ক্ষেত্রফল কত? তো 36 আর 30 গুণ করে দাও, তাই না? 36 3 হচ্ছে 108, আর একটা শূন্য আসবে 1080, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। 110 মিটার লম্বা এবং 65 মিটার চওড়া একটি আয়তকার জমির ভেতরে চারিদিকে বরাবর 2.5 মিটার চওড়া একটি পাথরের রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 80 পয়সা হিসেবে রাস্তাটি পাথর বেছাতে কত খরচ হবে? দেখো, যারা আমার কাছে পেড ব্যাচ করেছো তারা জানো, যদি ভেতরের দিকে হয় তাহলে দ্বিগুণ কমে যায়। দেখো বাইরের এটা হচ্ছে 110, তাহলে ভেতরেরটা কত হবে? এদিকে 2.5 মিটার কমলো, এদিকে 2.5 মিটার কমলো, মানে মোট 5 মিটার কমে যাবে, এটা হবে 105। আবার চওড়া দেখো, এটা হচ্ছে 65, তাহলে এদিকে 2.5 মিটার, এদিকে 2.5 মিটার, উপর নিচে 2.5 মিটার করে কমে গেলে এটা হবে 60, টোটাল 5 কমে যাবে। তাহলে বড়টার ক্ষেত্রফল কত? বড়টা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 105 ইন্টু 60। তাহলে এই দুটি বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল মানে মাঝেরটা পেয়ে যাই, রাস্তার ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাই। দেখো 11 5 55, 5 থাকে, 11 5 66, আর 5 71, একটা শূন্য, 7150 মাইনাস 6 দিয়ে গুণ করলে 6 5 30, শূন্য 3 থাকে, 6 3 নেমে যাবে, 6 1 6, আর এখানে একটা শূন্য চলে আসবে, 6300। 7100 6300 মানে 700 800 850 পাচ্ছি বিয়োগ করলে। দেখো 1 বর্গ মিটারে 80 পয়সা, তাহলে 850 বর্গ মিটারে কত? তো 80 পয়সা দিয়ে গুণ করে দাও, 80 পয়সা মানে 0.8 টাকা, 0.8 টাকা। তো 8 দিয়ে গুণ করলে 8 0 0, 8 5 40, শূন্য 4 থাকে, 8 8 64, 4 68, এক ঘর দশমিক সরে আসবে, মানে 680 টাকা, এটা হবে সঠিক উত্তর 680। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। রাম একটি কাজ 24 দিনে করতে পারে। রাম 4 দিন কাজ করার পর শ্যাম তার সাথে যোগ দিল। যদি কাজটি 16 দিনে শেষ হয়ে থাকে তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করেছিল? কাজটি টোটাল 16 দিনে শেষ হয়েছে। দেখো এই 16 দিনের হিসাবটা করে নাও। 16 দিনের হিসাব হচ্ছে রাম একা করে 4 দিন, আর বাকি 16 দিনের মধ্যে তাহলে থাকে বাকি 12 দিন, সেটা রাম আর শ্যাম দুজনে মিলে 12 দিন। এই হচ্ছে হিসাব। আচ্ছা বলো তো, রাম টোটাল কত দিন করে? রাম দেখো এখানে 4 দিন করেছে, এখানে 12 দিন করেছে, এখানেও রাম আছে, তাহলে রাম করেছে টোটাল 16 দিন। আর শ্যাম কত করেছে? শ্যাম শুধু 12 দিনে ছিল, তার মানে শ্যাম করেছে 12 দিন, তাই না? আচ্ছা রাম দেখো টোটাল কাজটা 24 দিনে করতে পারে, রাম টোটাল কাজটা 24 দিনে, এর মধ্যে রাম 16 দিন করেছে, তাহলে রামের আর কাজ বাকি ছিল কত? 8 দিনের কাজ বাকি ছিল। 24 দিনে করতে পারে, 16 দিন করেছে, 8 দিনের কাজ বাকি। এই যে বাকি কাজটা ছিল সেটাই তো শ্যাম করেছে, কারণ কাজটা তো কমপ্লিট হয়েছে, কাজ শেষ হয়েছে, তো শেষ করেছে কে? বাকিটা তাহলে শ্যাম করেছে, আর শ্যাম করেছে 12 দিনে, তাহলে রাম যেটা 8 দিনে করতে পারতো সেটা শ্যাম করে 12 দিনে, তাই না? তো এটা হচ্ছে 1.5 গুণ। তাহলে রাম যেটা 24 দিনে, রাম 24 দিনে পুরো কাজটা করতে পারে,
এটা 3 গুণ করে দাও, রামের 24 দিন হয়ে যাবে। তাহলে এটাও 3 গুণ করে দাও, শ্যামের টোটাল দিন হয়ে যাবে। তাহলে রাম যেটা 24 দিনে, শ্যাম সেটা 36 দিনে করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবারও বলছি, রাম 16 দিন কাজ করেছে 24 দিনের মধ্যে, তার মানে 8 দিনের কাজ বাকি ছিল, সেটাই করেছে শ্যাম 12 দিনে। কারণ শ্যাম এক জায়গাতে আছে, 12 জায়গায় আছে। তাহলে 8 এর কাজটা করে 12 দিনে, 24 এর কাজটা করবে 36 দিনে। অ্যান্সার হবে অপশন সি। ঐকিক নিয়মে করলেও করতে পারবে। নেক্সট, যদি 12 জন পুরুষ এবং 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, 13 জন পুরুষ এবং 24 জন বালক সেটি 4 দিনে করতে পারে, তাহলে একজন পুরুষ ও একজন বালকের দৈনিক কাজের অনুপাত কত? একটা জিনিস সবসময় খেয়াল রেখো, এখানে প্রথমটা 5 দিনের কাজ বলেছে, 5 দিনের কাজ। এই 5 দিনের কাজ যদি একদিনে করতে হয়, তো লোক সংখ্যাকে 5 গুণ করতে হয়, তাই না? তো এই দিনকে প্রথমে এই দুটির সঙ্গে গুণ করে দাও, 12 জন হয়ে যাবে 12 5 60 জন পুরুষ, আর 16 জন বালক 16 5 80 জন বালক। এরা একদিনে পারবে, কারণ লোক 5 গুণ করে দিয়েছি, তাহলে 5 দিনের কাজ একদিনে হয়ে যাবে। আর 13 আর 24 জন 4 দিনে করতে পারে, একদিনে করতে গেলে 4 গুণ লোক করতে হবে, 13 4 52 জন পুরুষ, আর 24 4 96 জন বালক লাগবে, এরাও একদিনে পারবে। এই দুজনেই যদি একদিনে পারে, তো এই দুটি সমান। 52 এইদিকে আসলে থাকবে 8m, 80 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 16b, তার মানে 8 এর সঙ্গে 16 কাটলে 2b, তাহলে m সমান হচ্ছে 2b। তাহলে m বাই b কত হবে? দেখো 2 গুণ হয়ে আছে কার সঙ্গে? b এর সঙ্গে, কোনাকুনি উপরে থাকবে, m এর সঙ্গে কিছু নেই মানে 1, তাহলে m is to b হবে কি বলতো 2:1, পুরুষ আর বালক হবে 2:1। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল এটা। নেক্সট, 50 জন লোকের 30 দিনে 350 কেজি চাল লাগে, তাহলে 35 জন লোকের 50 দিন কেজি চাল কতদিন চলবে? দেখো প্রথমত 50 জন লোক আছে, 30 দিন হাতে সময়, আর টোটাল চাল হচ্ছে 350 কেজি। এখন আছে 50 জন, 35 জন, চাল আছে 50 কেজি মাত্র, চলবে কতদিন এটা চেয়েছে। তো দিন 30 বলেছে, 30 লিখবো, ইন্টু দুটি আছে, দুটি থাকবে। আগে ছিল 50 জন, এখন 35 জন, এখন লোক কম, মানে চালটা বেশি দিন চলবে। বেশি দিন চলবে মানে বেশিটা উপরে নিচে কম। আগে 350 কেজি, এখন 50 কেজি, এখন কম চাল কম দিন চলবে, তো কমটা উপরে নিচে বেশি, কাটাকাটি করে দাও। ওকে, এখন তো 50 কেজি চাল কতদিন চলবে? কম দিন চলবে, কমটা উপরে নিচে বেশি, 350 কেজি, আর 30 দিন 35 জন 50 জন, 50 জন 35 জন, এখন কম লোক, তো কম দিন চলবে, বেশি দিন চলবে। লোক কম হলে চাল বেশি দিন চলে। ঠিকই আছে, আমার মনে হয় অপশন ডিটাই অ্যান্সার হবে। ঠিক আছে, যে কারণে আমার মনে হচ্ছে কোথাও যেন ভুল করছে। আচ্ছা, একটা শূন্য কাটে দাও, 5 দিয়ে এটা কাটলে 7, 5 দিয়ে কাটলে 10, এটা 5 দিয়ে কাটলে 7, তার মানে 300 ডিভাইডেড বাই 49, এটা আসছে মানে 6 দিন মতো, 6 দিনের থেকে একটু বেশি। তো অ্যান্সার হবে অপশন ডি, এটা কাটাকাটি যাবে না। ঠিক আছে, তো কনফিউজ হওয়ার কিছু নেই। অনেক সময় অনেকে কনফিউজ কেন মিললো না বা কেন আসছে না, কিন্তু অপশন ডি তো রয়েছে আমাদের কাছে। ঠিক আছে, বাকি প্রসেস ঠিক থাকলে তোমার সঠিক উত্তরই বেরিয়ে আসবে সবসময়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এবিসি 3:2:4 অনুপাতে একটি অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করে। 1 বছর পর বি আরো 2700 টাকা বিনিয়োগ করে এবং 2 বছর পর সি আরো 2700 টাকা বিনিয়োগ করে। 3 বছরের শেষে লভ্যাংশ 3:4:5 অনুপাতে ভাগ হলে বি এর প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল? দেখো এই অঙ্কটা 3টি দিয়েছে, কিন্তু সি আর বি এই দুটি ধরেই করলে হবে। এখানে এটাকে বাদ দাও, বি আর সি দিয়ে করো, এখানেও এটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, দেখো 1 বছর পর বি দিয়েছে, প্রথমে ধরে নাও এই যে বি আছে, বি তো 2 দেখতে পাচ্ছি, তো বি ধরে নাও 2x টাকা দিয়েছে। এটা ক বছর খাটবে? প্রথম 1 বছর, তো 1 বছর খাটবে। এবার সমান সমান এটা 2x হয়, 2x টাকা হয়ে গেল 1 বছর পর। এবার কি বলেছে, বি 1 বছর পর আরো 2700 টাকা দিয়েছে, তাহলে এখন বি এর টোটাল টাকা কত? বি এর টোটাল 2x টাকা 1 বছর পর তো হয়ে গিয়েছে, প্লাস আরো 2700 দিয়েছে, এইটা হচ্ছে বি এর টোটাল টাকা। ঠিক আছে, এটা কত বছর খাটবে? এটা দেখো টোটাল যদি 3 বছর হয়, তাহলে প্রথমে 1 বছর খেটেছে 1 টাকাটা, এটা 1 বছর খেটেছে, তারপরে যে টাকাটা হলো তাহলে এটা বাকি 2 বছর খাটবে,
বাকি 2 বছর, তাহলে মোট কত হবে 4x প্লাস 5400, এইটা হচ্ছে তার মোট টাকা। এবার সি এর ক্ষেত্রে দেখো, সি অনুপাত দেখতে পাচ্ছি 4, তাহলে 4x ধরে নাও। এটা কি হয়েছে 2 বছর পর সি আরো 700 টাকা দিচ্ছে, মানে প্রথমে 2 বছর খেটেছে, তো 2 দিয়ে গুণ করলাম, মানে টাকা হয়ে গেল তার 8x টাকা হয়ে গেল, 2 বছরে 8x টাকা হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি করেছে, এবার আরো সে 2700 টাকা বিনিয়োগ করছে 2 বছর পর। তাহলে এই যে 8x টাকা, এটা এরপরে 2700 টাকা দিয়েছে, এটা ক বছর খাটবে, 1 বছর খাটবে, কারণ 2 বছর পরে যদি যোগ দেয় 3 বছর শেষে, মানে আর 1 বছর বাকি আছে, প্রথমে 2 বছর কেটেছে আর বাকিটা 1 বছর খাটবে, 1 দিয়ে গুণ, তাহলে এটা আমরা পাবো 8x প্লাস 2700। ঠিক, এই যে দুটি অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে 4:5, এই যে বলা আছে 4:5, তাই না? আচ্ছা, তোমরা জানো সমান অনুপাতে কি হয় জানো, মাঝের দুটির গুণ আর প্রথম আর শেষটার গুণ সমান হয়, মানে এটা 5 দিয়ে গুণ করে দাও, 5 4 20 আর 4 8 32। ওকে, আমরা 4 দিয়ে প্রথমে গুণ করি, 4 8 32 x প্লাস 27 54 108, মানে 1080, দুটি শূন্য, 10,800 সমান সমান 5 দিয়ে এটা গুণ করলে 5 4 20x প্লাস 5400 গুণ করলে 0 0 5 4 20 0 2 থেকে 5 5 5 2 27, 27,000 আসছে। ঠিকই করলাম কি, এটা 1 দিয়ে গুণ, ওকে ঠিক আছে। 20 এদিকে আসলে আমরা পাবো 32, তার মানে হবে 12x সমান সমান 10,800 বিয়োগ করে দাও, তাহলে 17,000, এখানে হবে 16,200, 12 দিয়ে নিশ্চয়ই কাটাকাটি যাবে, 12 1 12 থাকছে 4 42, 12 3 36 থাকছে 60, 12 5 60, ওকে 1350, এটা হচ্ছে x এর ভ্যালু 1350। তাহলে কার বের করতে বলেছে, বি ছিল 2x, তাই না, 1350, তো এটা 2x ছিল, বি এর x এর ভ্যালু যদি 1350 হয়, 2x হবে 2700, তাই না, 1300 হবে, তো এটা হবে অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ, একটু ক্যালকুলেটিভ, জানোই তো, ওর জন্যই তো বলছি কয়েকটা কোশ্চেন এমন থাকবে যেখানে তোমার একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, তাছাড়া উপায় নেই। তুমি যদি বলো এভাবে না করে আমি কিভাবে করব, তো এর থেকে সহজ আর হয় না, এইভাবেই করলে তুমি সব থেকে সহজে পাবে। ঠিক আছে, আর এক্স ধরতে হবে, কারণ একটা টাকাতে আছে আর একটা মানে অনুপাতে আছে, তো এক্স তোমাকে ধরতেই হবে, মানে ধ্রুবক না ধরলে হবে না। চলো নেক্সট, 720 টাকা 3 জন পুরুষ 5 জন স্ত্রীলোক এবং 8 জন বালকের মধ্যে এমন ভাগ করে দেওয়া হলো, একজন পুরুষ একজন বালক একজন স্ত্রীর প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 3:1, বালক কত টাকা পাবে? তাহলে দেখো, একজন পাই 3, তাহলে দুজন পুরুষ পাবে কত, একজন যদি 3 পায়, দুজন পুরুষ পাবে 6, একজন স্ত্রীলোক পায় 2, অনুপাতটা দেখো, একজন স্ত্রীলোক 2 আর একজন বালক হচ্ছে 1, তাহলে একজন স্ত্রীলোক যদি 2 হয়, তো 5 জন স্ত্রীলোক কত হবে 10, আর একজন বালক যদি 1 পায়, তো 8 জন বালক কত পাবে 8, টোটাল কত হচ্ছে, এটা টোটাল হচ্ছে 16 আর 8 24, এই 24 এর ভ্যালু দেওয়া আছে, 24 এর ভ্যালু হচ্ছে 720 টাকা, তাহলে একের ভ্যালু কত হবে 30 টাকা, একের ভ্যালু যদি 30 টাকা হয়, তো প্রত্যেক বালক কত পাবে, বালক দেখো 1 করে পায়, তার মানে 30 টাকা পাবে, অ্যান্সার হবে অপশন বি। যদি বলতো পুরুষ কত পাবে, তো 3 করে পাবে, মানে 90 টাকা, যদি বলতো স্ত্রী কত করে পাবে 60 টাকা হতো, 2 এর মান হতো 60 টাকা। ওকে, চলো নেক্সট, একজন তাঁতি একটি শাড়ি 300 টাকায় দোকানদারকে বিক্রি করে 25% লাভ করে, দোকানদার 30% লাভে ক্রেতাকে বিক্রি করে। তাঁতি যদি প্রতিটি শাড়ি সরাসরি 360 টাকায় বিক্রি করতো, তবে তার কত লাভ হতো? দেখো, তাঁতি 300 টাকায় বিক্রি করলে 25% লাভ, তাহলে 360 টাকায় বিক্রি করলে কত লাভ, সেটাই আমাকে চেয়েছে। তো ভালো করে খেয়াল করো, তাহলে 300 টাকা মানে কত, 300 টাকা মানে তাঁতির হিসেবে 125 টাকা, 125%, কারণ তুমি তো 25% লাভ হবে, 300 টাকা মানে 125%, 25% লাভ আছে, তাহলে 1 টাকা মানে কত হবে 125/300, তাহলে 360 টাকা মানে কত, সরাসরি 360 টাকা যদি বিক্রি করে 360 টাকা কত হবে, 360 দিয়ে গুণ, কাটাকাটি করো তুমি,
এটা 60 দিয়ে কেটে দাও, 60 দিয়ে কাটলে 5, এটা 60 দিয়ে কাটলে 6, 5 দিয়ে এটা কাটলে 25, তার মানে 150। তার মানে 360 টাকা হচ্ছে 150%। তার মানে 150% যদি পাই, লাভ কত হবে? 50%, তাই না? 150% পেলে 50% লাভ। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমি নেক্সট কোশ্চেনে। আমার শরীর অ্যাকচুয়ালি অসুস্থ, তাই জন্য আজকে হয়তো দেখবে আস্তে আস্তে আমি কথা বলছি বা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আমার শরীর একটু অসুস্থ, তবুও ক্লাস দিচ্ছে যাতে করে ধারাবাহিকতা থাকে, কারণ প্রত্যেকদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে আর অঙ্ক মিস করলে হবে না। তো অঙ্ক অবশ্যই প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, ঠিক আছে? যত তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষা হলে তোমাদের মনে থাকবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তো এর কমেন্ট বক্স আমাকে কমেন্ট করো। আচ্ছা, হোমওয়ার্কে আসবো তার আগে বলি, এটাও হোমওয়ার্ক থাকলো, দুটি অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক, 11 নম্বর আর এটা, ঠিক আছে? দুটি হোমওয়ার্ক থাকলো, এই দুটি অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব কিন্তু, ঠিক আছে? সাজেশন ব্যাচ এখানে যারা এখনো ভর্তি হওনি হয়ে যাও, কারণ এটাতে আমি তোমাদেরকে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল থাকছে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন 90% না 100% কমন পেয়ে যাবে এই সাজেশন ব্যাচ থেকে। টোটাল কোর্স ফি হচ্ছে 299 টাকা। এটা আমার ফোন নাম্বার, যোগাযোগ করে নিও। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। এখানে তুমি টাইপ ওয়াইজ পেয়ে যাবে, চ্যাপ্টার ভিত্তিক অ্যাডভান্স অঙ্ক পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে। তো এত কিছু যদি একসঙ্গে করতে চাও, মক টেস্ট, অ্যাডভান্স অঙ্ক, প্র্যাকটিস, টাইপ গুলো শিখতে যদি চাও, সবগুলো ডিটেল শর্টকাট দুটোই যদি শিখতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও এই ক্লাসে, ঠিক আছে? ফোন নাম্বারে যোগাযোগ করে নিও, ভর্তি হয়ে যাও, ক্লাস চলছে। আর এই হচ্ছে হোমওয়ার্ক, একটু পড়ে নিও পজ করে আর অ্যান্সার করো, ঠিক আছে? দুটি হোমওয়ার্ক দিয়েছি, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে 11 নম্বর, আর একটা ওটা। একটু পজ করে অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।